যেটা বলছিলাম যে 1962 সালের পর কোনো প্রধানমন্ত্রী পরপর 3টে টার্মে প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেননি, কিন্তু মোদি পারবেন। কিভাবে পারবেন? এই 77 বছর ধরে যে আমরা গণতন্ত্র উদযাপন করছি আমাদের ভারতবর্ষে, তাতে এই একজন দেশের প্রথম প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ যা পারেননি। 2024-এ এসে কি করে তিনি পারবেন? কোন কোন সালে এই জওয়াহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি পেরেছিলেন সেটা আপনাদের দেখাবো। টানা 3বার প্রধানমন্ত্রী হওয়ার হিস্ট্রি বা রেকর্ড রেখেছেন এই জওয়াহরলাল নেহরু, দেশের প্রথম প্রধানমন্ত্রী। এবং তারপর তার কোন কোন দফায় তিনি এই 3বার জিতেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন সেটা আপনাদের দেখাই। 1952 সাল, তারপরের লোকসভা নির্বাচনেও তিনিই প্রধানমন্ত্রী। 1957, তারপরেও জনতা জনার্দনের আশীর্বাদের হাত তার মাথাতেই ছিল 1962। এই পরপর 3টি ভোটে তিনি সরকার গড়েছেন, তিনি সরকারের মুখ অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে থেকেছেন। 62 বছর পর একই কৃতিত্ব নরেন্দ্র মোদী। যেটা আমরা বলছি যে যেটা বিরোধীরা বারবার বলেছিলেন মোদী পারবেন না, মোদী কোনোভাবেই পারবেন না, কারণ ইন্ডি জোট তাকে দাঁড় করিয়ে দেবে কোনো একটা জায়গায় যাতে করে তিনি সরকার করতে না পারেন, তিনি সরকারের মুখ বা প্রধানমন্ত্রী হিসেবে না সামনে আসতে পারেন। কিন্তু আমরা দেখলাম কি যে তিনি পারলেন, এবং তিনি শুধু পারলেনই না, তিনি আগামী দিনে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তিনি বারবার কথা বলেছেন যে 2047-এর মধ্যে দেশকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে চান তিনি। 2047 হয়তো অনেক দূরে, কিন্তু আগামী 5 বছর তিনি কি করবেন তার রূপরেখা তিনি ইতিমধ্যেই তাঁর গ্যারান্টির মধ্যে দিয়েই দিয়েছে। ঈশান, একেবারেই তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর 3বার প্রধানমন্ত্রী হচ্ছেন, যেটা বিশাখা দেখাচ্ছিল যে রেকর্ড স্পর্শ করে তিনি পরপর 3বার একটানা প্রধানমন্ত্রীর পদে থাকছেন। সেটা কিভাবে সম্ভব হলো, কোন কোন ফ্যাক্টর এটা সম্ভব করলো, একবার সেটা দেখব। সবচেয়ে বড় ফ্যাক্টর, অন্যতম সবচেয়ে বড় ফ্যাক্টর দাক্ষিণাত্যে গেরুয়া ধ্বজ। দাক্ষিণাত্যে গেরুয়া ধ্বজ উড়িয়ে দিয়েছে বিজেপি, যেটা বহু দশক ধরে সম্ভব হয়নি বিজেপির পক্ষে। এবার নরেন্দ্র মোদী 3.0 এই নতুন তৃতীয় টার্ম শুরু করার আগে, তৃতীয় মেয়াদ শুরু করার আগে সেটা সম্ভব করে ফেলেছেন। কিভাবে আমরা একবার দেখব যে দাক্ষিণাত্যে কোথায় কোথায় বিজেপি এবার কেমন ফল করলো। দাক্ষিণাত্যে গেরুয়া ধ্বজের দেখুন কর্ণাটকের হিসেবটা প্রথমে দেখাই। কর্ণাটকে এবার যদিও বিজেপির আসন কমেছে সামান্য, কিন্তু তবুও কর্ণাটকে বিজেপির সবচেয়ে বড় দল, 17টা আসন একাই জিতেছে বিজেপি কর্ণাটকে। শুধু কর্ণাটকে নয়, একই সঙ্গে তেলেঙ্গানাতেও বিজেপি সবচেয়ে বড় দল হয়েছে। তেলেঙ্গানায় কিছু মাস আগেই মাত্র কিছু মাস আগে কংগ্রেস সেখানে ক্ষমতায় এসেছে, কিন্তু সেখানে কংগ্রেসও 8টা আসন, বিজেপিও 8টা আসন। তেলেঙ্গানাতে কোনোদিন বিজেপি এত ভালো ফল করেনি, এবার যে ফল বিজেপি করলো। অর্থাৎ দক্ষিণ ভারতের 2টো রাজ্যে বিজেপি এবার সর্বাধিক আসনপ্রাপ্ত দল। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশেও বিজেপি 3টি আসনে জয়লাভ করেছে। 3টে আসন থেকে পদ্মফুল চিহ্নের প্রার্থীরা জয়ী হয়ে দিল্লিতে পৌঁছচ্ছেন সাংসদ হিসেবে। এটা গেল অন্ধ্রপ্রদেশের হিসেব। কংগ্রেস সেখানে শূন্য হয়ে গিয়েছে, খাতা খুলতে পারেনি। আর কেরল, যে কেরলের কথা শুরুতেই বলছিলাম, যে কেরল নাকি বাম রাজনীতির তথাকথিত কোট আনকোট প্রগতিশীল রাজনীতির সবচেয়ে বড় গবেষণাগার, সেই কেরলেও বিজেপি এবার খাতা খুলল। বিজেপিকে কোনোদিন খাতা খুলতে দেওয়া যাবে না, বিজেপির খাতা বন্ধ করে দিতে হবে, এমন চ্যালেঞ্জ খোদ কেরলের মুখ্যমন্ত্রী নিয়েছিলেন। পিনারাই বিজয়ন এই চ্যালেঞ্জ নিয়েছিলেন। তা সত্ত্বেও কেরলে বিজেপির গতিরোধ করা গেল না। সিপিএম, সেখানকার শাসক দল, তারাও এক, বিজেপিও এক। অর্থাৎ দাক্ষিণাত্যের 4টে রাজ্য থেকে বিজেপি প্রার্থীরা জিতে সংসদে পৌঁছচ্ছেন, এবং 2টি রাজ্যে, সেই 4টির মধ্যে 2টি রাজ্যে বিজেপির সর্বাধিক আসন প্রাপক। বলা হতো যে বিজেপি নাকি দক্ষিণ ভারতের মানে বিন্ধ্য পর্বতের দক্ষিণে দাক্ষিণাত্যে কোনোভাবে দাঁত ফোটাতে পারে না। অনেকদিন ধরে সেই মিথ টিকিয়েও রেখেছিলেন রাজনৈতিক পণ্ডিতরা, কিন্তু এবারের নির্বাচন সেই হিসেব গুলিয়ে দিল। আর সেই হিসেব গুলিয়ে বিজেপি দিতে পারলো বলেই উত্তরপ্রদেশে ধাক্কা খাওয়া সত্ত্বেও দিল্লি পৌঁছানোর রাস্তাটা মসৃণই রয়ে গেল, তাই নয় কি বিশাখা?
একদমই তাই। তুমি যে কথাগুলো বলছিলে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাওয়া, তার মধ্যে থেকে একটা বিষয় আমি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বারবারই এটা বলা হয়, এটা একটা মিথই বলতে পারো, যে মিথগুলোর কথা তুমি প্রথমে বলেই শুরু করেছিলে, যে মিথগুলো ভাঙা হচ্ছে বা ভাঙা হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি সেই মিথগুলো ভাঙা হয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা বলা হয় যে দিল্লির রাস্তা নাকি উত্তরপ্রদেশ হয়ে যায়, দিল্লির তখ্তে যেতে হলে নাকি উত্তরপ্রদেশে জিতে তবেই সেখানে যাওয়া যায়। কিন্তু এই মিথটাও এবার ভাঙলেন নরেন্দ্র মোদী। কিভাবে? আমরা দেখলাম কি, যে উত্তরপ্রদেশে এবারে ভালো ফল করলো না বিজেপি, বরং অখিলেশের সমাজবাদী পার্টির থেকে 4 আসনে পিছিয়ে রয়েছে বিজেপি সেখানে। কিন্তু তার সত্ত্বেও মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে কোনো অসুবিধা বা কোনো বাধা রইল না। তার কারণটা কি? তার কারণ অবশ্যই গত 10 বছর ধরে আমরা যেভাবে দেখেছি, উত্তর ভারতের দল বলে পরিচিত বিজেপি, বিরোধীরা যে পরিচিতি তৈরি করেছে বিজেপির, কিন্তু গত 10 বছরে নিজেদেরকে সারা ভারত জুড়ে ছড়িয়ে দিয়েছে তারা। এবং সেই দিক থেকে আমরা দেখলাম কি, পশ্চিম, পূর্ব, মধ্য, দক্ষিণ পূর্ব এবং পূর্ব ভারতে কিভাবে ছড়িয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির জয় জয়কার কোথায় কোথায়। উত্তর ভারতে 58 আসন বিজেপি, 37 আসন সমাজবাদী পার্টির, কংগ্রেসের 18টা আসন। দেখাই যাচ্ছে কোন ফিগারে রয়েছে উত্তর ভারতে বিজেপি। এরপরে উত্তর ভারত থেকে আমরা যদি এর পরের দিকে তাকাই, তাহলে আমরা নজর রাখবো মধ্য ভারতের দিকে। মধ্য ভারতে বিজেপি একাই 39, কংগ্রেস মাত্র 1। এর পাশাপাশি আমরা মধ্য ভারতের পরের প্লেটটায় যাব, পশ্চিম ভারতের দিকে আসি। পশ্চিম ভারতে বিজেপি 50টা আসন আর কংগ্রেসের 23টা আসন। ফারাকটা একেবারে স্পষ্ট, নতুন করে অঙ্ক করে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর পরবর্তীতে আমরা দেখি পূর্ব ভারতের দিকে। পূর্ব ভারত 51টা আসনে বিজেপি জয়, মাত্র 6টা আসন কংগ্রেসের। এর পাশাপাশি আমরা পূর্ব ভারতের পাশাপাশি নজর রাখবো একটু কোন দিকে না, উত্তর পূর্ব ভারতের দিকে। উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি 13 আসনে বিজেপির জয়, মাত্র 6টা আসনে কংগ্রেসের জয়। এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নিজেদেরকে গোটা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে বিজেপি, যার জন্য যদি উত্তরপ্রদেশের রাস্তা কোথাও গিয়ে 4টে আসনের জন্য জয়ের পথ থেকে সরেও যায়, তাহলেও তাদের সরকার গড়তে এনডিএর কোনো বাধা থাকে না, মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা থাকে না। কারণ তারা ওই একটা জায়গায়, একটা অঞ্চলে সীমাবদ্ধ রাজনৈতিক দল হিসেবে আর নেই, তারা এখন গোটা দেশের মধ্যে ছড়িয়ে গিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশে এই ধাক্কা সত্ত্বেও ভারতের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে বিজেপির এই যে বিপুল জনভিত্তি বৃদ্ধি পেল, তার জন্যই যে দিল্লি পৌঁছানোর জন্য বা দিল্লির সিংহাসন পর্যন্ত পৌঁছানোর জন্য বিজেপিকে আর শুধুমাত্র উত্তর ভারতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না, সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু একমত। আমরা সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন তিনি বিজেপির এই দাক্ষিণাত্য বিজয় নিয়ে, শুনবো। আর বিজেপি টার্গেট করেছিল একদম পরিষ্কারভাবে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত, এই দুটো। সেখানে ইস্টার্ন ইন্ডিয়াতে উড়িষ্যা সে নিয়েছে, অন্ধ্রপ্রদেশে একটা অ্যালায়েন্স করে সে নিয়েছে, কেরালাতে ইনরোডস করেছে। দেখুন, কেরালাতে ইনরোডস করা একটা বিরাট অ্যাচিভমেন্ট। কেরালাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবথেকে বেশি শাখা আছে, প্রায় 5,500। তামিলনাড়ে ইনরোড করা, এটা একটা খুব বড় স্টেপ। বিন্ধ্য পর্বতের এপারে বিজেপির সে অর্থে কোনো পেনিট্রেশন ছিল না, বিজেপিকে বলা হতো কাউবেল্ট পার্টি। কিন্তু বিজেপির ইনরোডস ইন্টু সাউথ এবং বিজেপি ইনরোডস ইন্টু ইস্ট, দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। এবং আমার ধারণা বিজেপি যে টার্গেটটা করেছে সেই টার্গেটটা ওরা ফুলফিল করেছে, খুব সাকসেসফুল। রাজনৈতিক দিক থেকে একটা জায়গায় সীমাবদ্ধ না থেকে যদি প্যান ইন্ডিয়া, যেটা আমরা বলি, যে সারা ভারত ব্যাপী ছড়িয়ে যাওয়া যায়, সেটাই কোনো রাজনৈতিক দলের লক্ষ্যমাত্রা হতে পারে, সেই লক্ষ্য পূরণ করেছে বিজেপি। একেবারেই তাই বিশাখা, সেই লক্ষ্য বিজেপি পূরণ করতে পেরেছে বলেই সম্ভবত বিজেপিকে, যেমনটা নির্মাল্যবাবু বলছিলেন, যে বলা হতো তারা হিন্দি বলয়ের দল, সেখান থেকে সারা ভারতে এইভাবে ছড়িয়ে পড়তে পেরেছে বলে, সারা ভারতের দল হয়ে উঠতে পেরেছে বলেই নিজের গড়ে কিছুটা ধাক্কা খেয়েও দিল্লির সিংহাসন এখনও হাতে রাখতে পারলেন নরেন্দ্র মোদিরা, এবং তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি। সেই শপথ গ্রহণের দিকেও এবং তার আগের সমস্ত ঘটনা প্রবাহের দিকে আমাদের পুঙ্খানুপুঙ্খ নজর থাকবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।